আপনি যদি সব ওষুধ নেন তাইলে বিল আসবে 7,020 টাকা। 7,000? এত টাকা কেন? ভাই সব তো ভালো কোম্পানির ওষুধ, দাম তো একটু বেশি হইবই। আর এটি বাদ দেন, ভালো কোম্পানির ওষুধ লাগবো না। আমার এই মিটফোর্ডের গুলাই দেন, 3,000 টাকার বুঝ করেন। মিট ফোর্ডের ডি ওগুলো তো কাজ কম করবো, আপনি ভালো কোম্পানির দেন। ধর্মিয়া বুড়ে মানুষ এত টাকার ওষুধ খাওয়ানোর কোনো মানে আছে? কয়দিন পরে যাবে মরে। আপনারা যেটা কইছে ওইটাই দেন। আচ্ছা ঠিক আছে, আপনার ইচ্ছা। যাক, রায়হান তো 7,000 টাকা পাঠাইছিল, 4,000ই মাইরে দিলাম। কি রে রেহান, তুই এখনো বাড়ি যাস নাই? না ভাই, ভাবতেছি এই কাজটা শেষ করে আজকে ওভার টাইম করুম। আজকে আর বাড়ি যাবো না। মানে টানা 7 দিন যাবো তুই ওভার টাইম করতেছা, খাওয়া নাই, ঘুম নাই, এমনি করলে তো তুই অসুস্থ হয়ে যাবি। যা বাড়ি যা, রেস্ট নেগে। ভাই আপনি জানেনই তো আমার টাকার খুব দরকার। বাড়ি বাবা একলা মানুষ, আমি যদি টাকা না পাঠাই বাবা চলবো কেমনে? খালি বাপ বাপ করস, মাসে তো একবার বাড়িও যাস না। দূর থেকে খালি টাকা পাঠা লইব, যায় তো বাপরে দেহুল লাগে। ভাই দেখাশোনার জন্য তো মাহফুজ ভাই আছে, আর আমি যে বাড়ি যাবো যাইতে আসতে 2,000 টাকা গাড়ি ভাড়া লাগে। এর চাইতে আমি ওই টাকা পাঠাই দেই, আমার আব্বার ওষুধ কেনার জন্য কাজে লাগে। আইসা ঠিক আছে, তোর যেইটা মন চাই তুই হেইটাই কর, আর অসুস্থ হইলে আমি কিন্তু ছুটি দিব না। ভাই সমস্যা নাই, অসুস্থ হম না। কাকা, তোমার লেগে এই যে ওষুধ নিয়েছি। মাহফুজ তুই আইসোস? তুই না থাকলি যে আমার কি হইতো? তুমি তো আমার রক্তের চাচা, তোমারে তো আর আমি ফেলাই যাই পারি না। কিছু মনে করো না, একটা কথা কই। কি কথা? তোমার বালক পোলা রায়হান তোমার তো খোঁজ খবরই নেই না। বড় মুখে কয়ে গেল যে সব খরচ দিব, কই এখনো তো টাকা পাঠাইলো না। এই যে আমি নিজের টাকা দিয়ে 7,000 টাকার ওষুধ নিয়ে এলাম। ও তো অনেক ব্যস্ত থাকে। এই মাসে মনে হয় ওর কাম ভালো যায় নাই, এই জন্য মনে হয় টাকাটা পাঠাবার নাই। তুমি তো তোমার বালক পোলার দোষী দেখো না। এনে তুমি একলা মানুষ, আমরা খাইতে মরি আর ও শহরে বসে আয়েশ করে। থাক গে বাজান, তুই রাগ করিস না। আমি তোর কাছে মাপ চাই, আমারে পালতে তোর অনেক কষ্ট হয়ে যাইতেছে। থাক, মাপ চাওয়া লাগবো না। আর বুটির মা তো খাওয়ান দিছি, খায় ওষুধটি খায় নিও। ঠিক আছে বাবা। তুই রাইতে একটু আসিস। আচ্ছা। বিল করছি, আর মোবাইল তো মনে হয় আনন্দ লাগবো। হ ভাই, মোবাইলের সাইডটা আছে, আমি নাবিলটা পাঠাই দিবানি। আচ্ছা, যা মাল আনার কালকের মধ্যে আনা। পরশু তো আমরা সবাই হাওড়ে যাইতেছি। আর ভালো কথা, তুই নাকি এখনো চাঁদা দিস নাই? মাত্র 1,000 টাকাই তো, চাঁদাটা দিয়ে দে, আর বাকি টাকা তো আমরা গ্যারেজ থেকে দিতেছি। ভাই 1,000 টাকা আমার জন্য অনেক টাকা। এই টাকা দিয়ে আমার বাপের 2 দিনের ওষুধ হয়ে যায়। আপনারা তো পরশুদিন পিকনিকে যাবেন, আমি ভাবতেছি আমি গ্রামে যাবো। কতদিন বাপটারে দেখি না, বাপের জন্য আমার মন কান্দে। আরে লজাই, সবাই একসাথে যামু, কত আনন্দ হইব ওই জায়গায়। ভাই আমি জানি সবাই এক জায়গায় গেলে অনেক আনন্দ হয়, কিন্তু এই আনন্দের চাইতে আমার বাপের মুখের হাসি আমার কাছে বেশি আনন্দের। এই যুগে তোর মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার। তুই নিজের আনন্দের কথা বাদ দিয়ে এখনো নিজের বাপের কথাই ভাবতেছস। আইসা, তোর পিকনিকে যাওয়া লাগবো না, তুই বাড়ি জাগে। আর একটা কাম কর, এখানে কিছু টাকা আছে, কাকার জন্য কিছু নিয়ে জাগে। ঠিক আছে ভাই। বাবা তুমি এত সুখে যাইতেছো কে? ঠিক মতো খাওয়া দাওয়া করো না, ওষুধ খাও না। ওষুধ না খায় কি কোনো উপায় আছে? মাহফুজ আমার অনেক যত্ন নেয়। এই শরীর আর কি ভালো থাকবো? আমার তো বয়স হয়েছে, আমার দিন ফুরে আসতেছে। এটি কি কও আব্বা? আল্লাহ তোমার সুস্থ করবো। জন্ম যেহেতু নিছি, মরণ তো লাগবই। মরার আগে আমার সব সয় সম্পত্তি আমি তোর নামে লিখে দিবার চাই। বাবা তুমি এইসব আজে বাজে কথা বাদ দাও তো। আমার কোনো সম্পত্তি লাগবে না, তুমি আছো, তুমি আমার সব। আর সত্যি কথা বলতে কি বাবা, তুমি যদি এই দুনিয়া থেকে চলে যাও, আমি এই গ্রামে আর আসম না। আমার এই গ্রামে আর কে আছে? আমি শাওনবার ওই জায়গায় থেকে যাবো। তুই আসবি না মানে? এটা কোনো কথা হইলো? তোর আসতে হইব। আমি যখন না থাকুম তোর একটা বিশেষ দায়িত্ব পালন করুন লাগবো রায়হান। দায়িত্ব? কিসের দায়িত্ব বাবা? সময় এলি তুই সব জানতে পারবি।
উকিল সাহেব, আমি যেমনি কইছি আপনি অমনি কইরে দিন। আচ্ছা ঠিক আছে, একটু সময় লাগবে, আমি করে দেব। কাকা, এই উকিল আইছিল কি করবে? উকিল সাহেব তো আমার পরিচিত, তাই আমারে দেখতে রাইছিল। আমারে মূর্খ ভেবো না চাচা, আমি কিন্তু ভাত খেয়ে বড় হইছি। তোমার দেখভাল করি আমি, তোমার রক্তের উত্তরাধিকার আমি, এই কথাটা কিন্তু ভুলে যাও না। রাগ করিস না বাজান, কিরা আমার জন্য কি করতেছে এটা তো আমি জানি। তুমি তো সব বুঝোই, কিন্তু টান তো তোমার সব পালক পোলার দিকেই। তুমি যদি ভাইবে থাকো তোমার পালক পোলারে সব লিখে দিবে, তাইলে কিন্তু কাজটা ভালো হইব না। এই সম্পত্তির একমাত্র হকদার আমি। তুমি যদি এই সম্পত্তি অন্য কাউরে লিখে দাও, তুমি আল্লাহর কাছে ঠেকা থাকবে। আর আমি মাহফুজ এই সম্পত্তি অন্য কাউরে ভোগ করতে দিব না। তুই খালি রাইগা যাস কেমাফুস, সম্পত্তি তো সম্পত্তির জায়গায় থাকবো। মানুষ মরে গেলে কি সম্পত্তি সাথে করে নিয়ে যায়? যার যতটুকু প্রাপ্য সে পাইব। তবে আমার একটা শেষ ইচ্ছে, আমার কবরটা ওই পশ্চিম মোড়ের জমিতে দিস। তোমার কবর আমি পশ্চিম মোড়ে দেবানি, সমস্যা নাই, কিন্তু আমি যেটা কইলাম ওইটা মাথায় রাখো। হ্যালো, রায়ান, তোর বাপে তো আর নাই। কি কোন ভাই? আমার বাপে আর নাই। আল্লাহ রে, কি হয়েছে রায়ান, কান্দে থাকে? ভাই আমার বাপে আর নাই। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই ভাই কান্নাকাটি করিস না, তুই এখনই বাড়ি চলে যা, তোর সব ব্যবস্থা আমি কইরে দিতেছি। ঠিক আছে ভাই। মামুজ ভাই, আমার বাবা গো। এ আইছে নবাবের পুত, কাকারে কোন বেলা মাটি দিছি, এখন তার আসার সময় হয়েছে। ভাই এত দূরের পথ, আমার আসতে তো একটু সময় লাগবেই, আমার জন্য একটু দেরি করবেন না? তাই এখন আর কোনো কান্নাকাটি করিস না, সবকিছু তো হয়ে গেছে, তোর আর কোনো কাজ নাই, তুই চলে যা। ভাই চলে যাবো মানে? আব্বা মরার আগে আমার বইলে গেছিল আমার নাকি বিশেষ একটা দায়িত্ব আছে, ওই দায়িত্বটা আমার বুঝে নিতে হইব। এ আইসা আমার দায়িত্বওয়ালা, বাপ বাঁচা থাকতে তো কোনোদিন দায়িত্ব নেস নাই। এখন কি ছেলে আইসা ওইটা আমি বুঝছি, সম্পত্তির লোভে আইসা। একটা কথা মনে রাখিস, তুই হলো শামীম চাচার পালক পোলা, আর আমি হইলাম আপন রক্তের ভাইস্তে। শামীম চাচা যা কিছু রাইখে গেছে সব সম্পত্তির আইনগত মালিক আমি। তুই একটা কানা করিও পাবি না, তুই যা চইলে। খবর তো শুনলাম, তোমাকে দুইজনের তো একসাথে পায় ভালোই হয়েছে। যাক, উকিল সাহেব আপনি আইছেন ভালো হয়েছে। ওরে বুঝান, এই জমির একমাত্র উত্তরসূরি কেরা? আরে মাহফুজ তুমি থামো, শামীম মিয়া বাঁচা থাকতে উইল করে দিয়ে গেছে, আর এই উইলের ভিতরে সব সমস্যার সমাধান। কত মানা করলাম, ওইলে কি লেখা আছে ওরা শুনান তো। উইলে লেখা আছে শামীম মিয়া তার সকল অর্থ সম্পত্তি তার ভাতিজা মাহফুজের নামে লিখে দিয়ে গেছে। দেখছোস, আমি তোর আগে কইছিলাম রক্ত কখনো পর হয় না। চাচা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছে। দাঁড়াও মাহফুজ, পুরাটা শোনো। শামীম মিয়ার ওই পশ্চিম সাইডের 1% জমিটা তার পালক ছেলে রায়হানের নামে লিখে দিয়ে গেছে। ওই পশ্চিম সাইডের 1% জমি, ওইখানে তো কাকারে কবর দিছি, ওই জমিটা আবার ওরে লিখে দিতে গেছে কে? কেন লিখে দিয়ে গেছে তার সবকিছুর উত্তর এই চিঠির ভিতরই আছে। শামীম মিয়া মরার আগে তোমাদের দুইজনের জন্য এই চিঠিটা রাইখে গেছে। কি লিখছে একটু পড়ে শুনান তো উকিল সাহেব। তাইলে শোনো। আমার প্রিয় সন্তানেরা, যখন এই চিঠিটি পড়া পড়া হইতেছে তখন হয়তো আমি এই দুনিয়াতে নাই, কিন্তু মরার আগে আমি না সবকিছু জাইনে গেছিলাম। আমি জানতাম রায়হান আমার ওষুধের জন্য কষ্ট করে টাকা পাঠাইতো, আর মাহফুজ সেই টাকা নিজের পকেটে রাইখে আমারে কম দামে ওষুধ এনে দিত। আমি জানতাম মাহফুজ শুধু আমার সম্পত্তির লোভে আমার পাশে থাকতো। মাহফুজ, আমি সব বুঝতাম রে বাবা, কিন্তু কখনো কিছু কইনি, কারণ তুই যে উদ্দেশ্যে হোক আমার পাশে ছিলি, আমার সেবা করছস। তোর কাছে এই দুনিয়ার মাটির মূল্য অনেক বেশি, তাই আমার সব সম্পত্তি আমি তোরেই দিয়ে গেলাম। আর বাবা রায়হান, তুই আমার নিজের সন্তান না হয়েও আমার জন্য যা করছস তা কোনো আপন সন্তানও করে না। তুই নিজের আনন্দ সুখ সবকিছু বাদ দিয়ে সবসময় আমার কথাই ভাবছস, আমার জন্য কত টাকা পাঠাইছস, কিন্তু কোনোদিনও আমার সম্পত্তির কথা জিজ্ঞাস নাই। তুই আমার জন্য যা করছস শুধুমাত্র ভালোবাসা থেকে করছস। আমি জানি তোরা আমার সম্পত্তির দরকার নাই, তবে তুই তো বলছিলি আমি মরে গেলে তুই আর গ্রামে আসবি না,
তাই আমার কবরের জমিটুকু তোর নামে দিয়ে গেলাম রায়হান। আমি জানি আমার কবরের মায়াই হইলেও তুই মাঝে মধ্যে আসবি, আমার কবর জিয়ারত করবি। তুই আমার আসল সন্তান রায়হান। রক্তের সম্পর্কে না হইলেও ভালোবাসার সম্পর্কে। কেউ দুনিয়াতে না থাকলে তার শেষ সম্পত্তি হইল কবর, আর আমার এই শেষ সম্পত্তির দায়িত্বটুকু বাবা রায়হান আমি তোরে দিয়ে গেলাম। ভালো থাকিস তোরা দুজনেই। তোদের বাবা। বাবা আমি আমার বাবার কবরের কাছে যাবো। da